গতকালকের প্রিন্ট মিডিয়াগুলোতেও যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য আমেরিকার কাছে অনুমতি চেয়েছে এরকমের একটি সংবাদ এসছে। চুক্তি তো কার্যকর হয়নি, এখনো চুক্তি হয়েছে, কার্যকর হয়নি, কিন্তু এখানে লিগ্যাল জায়গায় আমাদের বন্ধু মোশাহিদা সুলতানা ঋতুও যেটা বললেন, চুক্তি কিন্তু এখনো কার্যকর হয়নি। সো আমাকে ওইটা মানার বাধ্যবাধকতাই তৈরি হয়নি আইনের জায়গায়। আমরা এখনই গোলাম হয়ে গেলাম কেন? আমরা এখনই অনুমতি চাইছি কেন? অনুমতি চাওয়ারই তো কোনো প্রয়োজনীয়তা নেই। রাশিয়া থেকে আনবো না, চীন থেকে আনবো, কোথা থেকে আনবো? আমাদের এই নির্বাচিত সরকারকে। তাহলে কোন মনস্তাত্ত্বিক জায়গায় ঠেলে দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট? চুক্তি কার্যকর হওয়ার আগেই আমরা গোলামি করতে শুরু করেছি। এই যদি নতজানু যদি অ্যাপ্রোচ হয় ইলেক্টেড গভর্নমেন্টের, সো সরি টু সে, আপনারা তাহলে বার্গেন করবেন কীভাবে? ফলে এই জায়গায় আমি একটু লিগাল পয়েন্টগুলোকে একটু আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। ফার্স্ট অফ অল, খুব পরিষ্কারভাবে বলছি যে চুক্তিটা কিন্তু বাস্তবায়ন হয়নি, স্বাক্ষর হয়েছে। এটা কিছু প্রক্রিয়াগত দিক আছে। প্রক্রিয়াগত দিকটা কেমন? প্রথমত হচ্ছে আপনার চুক্তিটি হওয়া উচিত ছিল একটা ব্যাপক আলোচনার মাধ্যমে। কেন আলোচনা করতে হতো? আমার দেশের অর্থনীতিকে প্রভাবিত করছে, রীতিমতো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে এই চুক্তি, যেটা খুব পরিষ্কারভাবে আপনারা দেখেছেন প্রেজেন্টেশনে, এবং পূর্ববর্তী তিনজন বক্তাই খুব পরিষ্কারভাবে ওই জায়গাটাকে এমফাসাইজ করেছেন, অর্থনৈতিক বিষয়টাকে। আমার দেশের ডিসিশন মেকিংয়ের সার্বভৌমত্বটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জীবিকা কি হবে না হবে সেটা তো আছে। আমাদের আইনি যে সুপ্রিমেসির জায়গাটা, একটা রাষ্ট্র তার নীতি যখন নির্ধারণ করে, আমাদের সংবিধানই বলে দিচ্ছে যে নীতি যখন রাষ্ট্রীয়ভাবে যখন কোনো নীতি গ্রহণ করে, সেটা কোনো আদালতের মাধ্যমেও গিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ রাষ্ট্র এই জায়গাতে সুপ্রিম। তাহলে রাষ্ট্র নীতি যখন নিচ্ছে, নীতির অধীনে যখন একটা চুক্তি করছে, সেই চুক্তিটাতে তাহলে জনগণের ক্ষতি হবে না, জনগণের স্বার্থের বিপক্ষে যাবে না, সেই জায়গাটা তাদের প্রাইমারি কনসার্ন থাকে। এক্ষেত্রে একটা নির্বাচিত সরকার যদি থাকতো, যেটা এখন আছে আমাদের, তাহলে সেটা সংসদে আলোচনা হতো, আপনি জানতাম, জনগণের মতামত দেওয়ার সুযোগ থাকতো। আপনারা শুনেছেন কেউ এই চুক্তিটা প্রকাশ হওয়ার আগে যে এরকমের একটা চুক্তি হতে যাচ্ছে? কনসালটেশন শুরু হয়েছে দুটোর বিষয়েই 2021-22 সন থেকেই। জাপানেরটা বিশেষ করে 22 সনে শুরু, আমেরিকারটাও অনেক আগেই হয়েছে। হয়তো প্রিভিয়াস গভর্নমেন্ট থাকলে তারাও হয়তো করতেন এই চুক্তি। এখন সেই প্রসঙ্গ তো আর এই মুহূর্তে উদাহরণটা আনার কোনো সুযোগ নেই, ওনারা করেননি। একটা বিশেষ পরিস্থিতিতে ধরেন গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলো। সরকার পরিবর্তন হওয়ার পর যে গভর্নমেন্ট এসেছিল তাদের আদৌ ম্যান্ডেট ছিল কিনা এই ধরনের কোনো চুক্তি করার? যদিও আমরা নানানভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করেছি, সংবিধানে কোনো রকমের এইরকম সরকার ব্যবস্থার উপস্থিতি না থাকা সত্ত্বেও আমরা মনে করেছি একটা বিশেষ পরিস্থিতিতে এরকমের সরকার ব্যবস্থা ছাড়া কোনো বিকল্প ছিল না, সত্যিকার অর্থে আসলে ছিল না। কিন্তু তাদের কাজের পরিধি কতটুকু হবে, কি কাজ তারা করবেন, সেখানে একটা পরিমিতিবোধ তাদের নিজেদের মধ্যেই থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এবং এটা আমাদের দেশের আপামর জনসাধারণের বক্তব্য কিন্তু এটাই ছিল, যে তারা দেশে কিছু সংস্কার করবেন, তারা বিচারটাকে নিষ্পত্তি করবেন যারা অপরাধ করেছে, এবং নির্বাচন অনুষ্ঠান করবেন। যদি এই তিনটা স্তরের কাজটাকে আমরা ধরে নিই, তাহলে এরকম দীর্ঘমেয়াদী বাংলাদেশের, যেখানে অর্থনীতি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে প্রভাব পড়বে, এই রকমের সিদ্ধান্ত গ্রহণের কোনো রকমের আইনি এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের ছিল কিনা, আমি একজন আইনের ছাত্র হিসেবে মনে করি ছিল না। তারা সম্পূর্ণ বেআইনিভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা কোনো পাবলিক স্ক্রুটিনির কোনো সুযোগই হয়নি। এই জায়গায় এখন তাহলে আইনি বাধ্যবাধকতা কোথায়? আমাদের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে একটি নতুন অনুচ্ছেদ সংবিধানে যুক্ত হয়েছিল, 145-এর এ, ক্যাপিটাল এ, বা 145-এর ক। এই অনুচ্ছেদ বলছে, যদি এরকম কোনো বিদেশিক চুক্তি হয়, বৈদেশিক চুক্তিগুলো রাষ্ট্রপতি সংসদে উপস্থাপন করবেন, সংসদ রেটিফাই করার পরে এই চুক্তি কার্যকর হতে যাবে। তাহলে এই চুক্তির মধ্যে কি বলা আছে? ধরুন এখন কি হবে, ওনারা ইন্টারিম গভর্নমেন্ট চুক্তি স্বাক্ষর করলেন, স্বাক্ষর করার পরে রাষ্ট্রপতি হচ্ছে এই চুক্তিটাকে এবার সংসদে উপস্থাপন করবেন, পাঠাবেন। সেখানে এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে, সেটার আসলে সময় বলে দেওয়া নেই কোথাও, কতটা দীর্ঘ সময় সংসদ আসলে আলোচনা করতে পারবেন। ওনারা যদি মনে করেন যে 5 বছর ওনাদের লাগবে, আগামী 5 বছর,
সেটাও তারা করতে পারবে এবং কোথাও আইনগত বাধা নেই যে সংসদ 5 বছর ধরে স্ক্রুটিনি করতে পারবেন না। কেন কথাটা বলছি, যেদিন স্ক্রুটিনি করবেন, স্ক্রুটিনি করার পরে যখন সরকার থেকে আমেরিকান গভর্নমেন্টকে যখন কমিউনিকেট করা হবে ইফেক্ট দিয়ে কবে থেকে কার্যকর হবে, সেই দিন থেকে 60 দিন পরে গিয়ে চুক্তি কার্যকর হওয়া শুরু হবে। আমি কি বোঝাতে পেরেছি কিনা আপনাদের? চুক্তি কিন্তু কার্যকর নয়। তো রাশিয়া থেকে তেল আমদানি করতে গিয়ে এখনই কেন অনুমতি চাইছেন আমেরিকার কাছ থেকে? আমার তো অনুমতি নেওয়ার দরকার নেই, আমার তো এখনই হাঁটু গেড়ে বসার মতো ব্যাপার নেই। সো এই জায়গাটায় আত্মসম্মানের প্রশ্ন, আমাদের নাগরিক সম্মানের প্রশ্ন, ফলে এই বিষয়গুলোকে বোঝাটা খুব জরুরি। বাণিজ্য চুক্তি আসলে এটা কিন্তু শুধু একটা কমার্শিয়াল এগ্রিমেন্ট না, এর সাথে দেশের অর্থনীতি, দেশের বিনিয়োগ, দেশের কর্মসংস্থান, দেশের রাজনীতি এবং দেশের সার্বভৌমত্ব জড়িত। এই জন্য এর বিভিন্ন দিকগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। আমি প্রথমেই গণ অধিকার কমিটিকে ধন্যবাদ জানাই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য, কারণ এর সাথে আমাদের দেশের জাতীয় স্বার্থ অত্যন্ত জড়িত। এবং আমরা দেখব যে এই যে চুক্তিটি যে স্বাক্ষরিত হলো, এর 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 লিগাল ইমপ্লিকেশন কি, এর অর্থনৈতিক ইমপ্লিকেশনটা কি, এবং এর দীর্ঘমেয়াদী আমাদের স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনটা কি। আমরা জানি এটা একটা বাইল্যাটারাল লিগালি বাইন্ডিং এগ্রিমেন্ট। এটা 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 আমাদের এক্সিট এবং রেটিফিকেশন উইন্ডো আছে 60 দিনের। এবং এখানে আমরা যদি দেখি এই চুক্তিতে অন্যান্য চুক্তির মতো যে কোনো চুক্তিতে দুইটা পক্ষেরই কমিটমেন্ট থাকে। আমরা যদি দেখি যে বাংলাদেশের কমিটমেন্ট অ্যান্ড ইউএসের যে কমিটমেন্টগুলো আছে, সেই কমিটমেন্টগুলোতে আমরা একটু পর্যালোচনা করি, দেখি যে এই চুক্তিটা হচ্ছে একটা একতরফা লপসাইডেড একটা এগ্রিমেন্ট। আমরা যদি দেখবেন যে বাংলাদেশের যে কমিটমেন্ট, আমরা আমাদের মার্কেটকে পুরা ওপেন করে দিয়েছি, আমরা আমাদের ইনভেস্টমেন্ট পলিসিকে ওপেন করে দিয়েছি, আমাদের সাবসিডি রেজিমটাকে আমরা পুরা ছেড়ে দিয়েছি, এবং আমাদের যে অ্যালাইনমেন্ট, জিও পলিটিক্যাল অ্যালাইনমেন্ট, সেখানেও আমাদের প্রচুর কম্প্রোমাইজ সেখানে হচ্ছে। অন্যদিকে আমরা যদি দেখি ইউএসের কমিটমেন্ট, তারা আমাদের 19% ট্যারিফ সিলিং নির্দেশ আমাদের ওভারঅল জন্য নির্ধারণ করছে, এবং লিমিটেড সার্টেন অ্যামাউন্ট, ওখানে ল্যাঙ্গুয়েজটা এরকম, লিমিটেড সার্টেন অ্যামাউন্ট সেটা পাইতে পারে জিরো ট্যারিফ যদি আমরা ইউএসের যে কটন এবং ম্যানমেড ফাইবার ইউজ করি। কাজে এই যে সামগ্রিক যে আমাদের বাংলাদেশের কমিটমেন্ট, ইউএসের কমিটমেন্ট, এর মধ্যে যে একটা পুরা গরমিল, এবং সেটারই এই পুরা চুক্তিটা দেখলে মনে হয় যে এটা পুরা একটা লপসাইড, এখানে কোনো অসম একটা চুক্তি। এবং এই অসম চুক্তিটা আমরা করতে গেলাম, আমাদের সরকার বারবারই আমাদের বলছিল যে এটা আমাদের পুরা রপ্তানি সেক্টরটাকে বাঁচাইতে যায় আমরা করেছি। আমি এখানে একটা ডাটা দিয়ে দেখলাম যে আমাদের যে $50 বিলিয়ন যে রপ্তানি হয়, এর মধ্যে ইউএসএ কিন্তু হয় মাত্র $8 বিলিয়ন। আমরা ইউএসএ $8 বিলিয়ন এক্সপোর্ট করি, এবং ওখান থেকে আমরা আবার $2 বিলিয়ন ইম্পোর্ট করি। $6 বিলিয়ন আমাদের ঘাটতি। কিন্তু আমরা যদি দেখি, আমাদের দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের হচ্ছে প্রায় 40 বিলিয়নের বেশি পুরা। এবং আমরা যদি খালি জার্মানি এবং যুক্তরাজ্যের দুইটার আমাদের রপ্তানি যোগ করি, সেটা কিন্তু ইউএসএর সমান। কাজে ইউএসএর যে আমরা যেভাবে তুলে ধরা হচ্ছে যে ইউএসএর সাথে এই চুক্তি না করলে আমাদের পুরো রপ্তানি সেক্টর যে ধ্বংস হয়ে যাবে, সেই যুক্তিটা ঠিক না। আমি সেটাই আপনাদেরকে একটু একটু করে দেখাবো। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস রেজিম। আমরা জানি এজ এ এলডিসি বাংলাদেশ, লিস্ট ডেভেলপড কান্ট্রি, আমাদের বাংলাদেশও অনেক দেশ আমাদের WTOর নিয়ম অনুযায়ী ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ক্ষেত্রে কিছু সুবিধা পায়। আমরা যতদিন না এলডিসি গ্রাজুয়েশন হব এলডিসি থেকে, সরকার তো আরও 3 বছর নিতে চাচ্ছে, তার মানে আরও কয়েক বছর আমরা পাবো। সেই এলডিসির গ্রাজুয়েশনের এলডিসির কান্ট্রি হিসাবে সব সারা আগে থেকে যখন আমাদের গ্যাট তৈরি হলো, WTO তৈরি হলো, গ্যাট 47 WTO 95 তৈরি হলো, তখন থেকেই এই এলডিসি কান্ট্রিগুলোর জন্য এই সুযোগটা রাখা হয়েছে। কারণ এন্টিগ্রেটেড সায়েন্স টেকনোলজি অনেক ডেভেলপ না, তারা যেন ওই ডেভেলপ কান্ট্রির টেকনোলজিকে ইউজ করে তাদের দেশের কিছু উন্নত করতে পারে, সেই জন্য ছিল। এবং এইখানে এটা সেই সুবিধাটা নেওয়া আছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এক্স্যাক্টলি এটা ইউএসএ অনুযায়ী
ফেলতে হবে। এর ফলে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর ইমিডিয়েটলি হেলথ হবে, আমাদের ওষুধের দাম বেড়ে যাবে, পাবলিক হেলথ রিস্ক বাড়বে। লপসাইডেড একটা একতরফা একটা এগ্রিমেন্ট, এর মধ্যে অনেক স্ট্র্যাটেজিক রিস্ক আছে। আনইকুয়াল মার্কেট ওপেনিং, আমরা সব ওপেন করে দিলাম, ওরা মাত্র অল্প একটু করলো। ম্যান্ডেটরি ইম্পোর্ট অব্লিগেশন, ইটস এ ভেরি ডেঞ্জারাস ফর দ্য ইকোনমি। প্রেশার অন ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ আমরা দেখলাম। Public health, agriculture, GMO, all is there. Geopolitical alignment with US, this is a huge political complication, and no W2 safety net. আমরা যে W2 যে মেকানিজম সিস্টেম আমরা বাইরে গেলাম। বাংলাদেশ মে লক ইনটু এ কস্টলি ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক কমিটমেন্ট। আমরা এর মাধ্যমে এই চুক্তি যদি করি, আমরা একটা দীর্ঘ মেয়াদে একটা ওদের চক্করে আমরা পড়ে যাব। সো আমরা জানি যে ট্রেড এগ্রিমেন্ট শুধু কিন্তু বাণিজ্য কমার্শিয়াল বিষয় না, এর সাথে দেশের মূল অর্থনৈতিক নীতি, মূল অর্থনৈতিক গতি দ্বারা অর্থনৈতিক কোন দিকে কীভাবে যাবে তার সাথে সম্পর্কিত। কাজে আমরা যদি আজকে এমন একটা চুক্তি করি যেটা আমাদের দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ক্ষতিকর, সেটা দেশের জন্য খুবই মারাত্মক হবে। মনে করি যে আমরা বাংলাদেশের স্থানীয় শিল্প, স্থানীয় অর্থনীতি নিয়ে অনেক ইন্সপায়ারিং আলোচনা আমরা গত কয়েক বছরে করেছি। আমরা অনেকভাবে চেষ্টা করেছি কিভাবে আমাদের গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান তৈরি করা যায়, কিভাবে গার্মেন্টসের বিকল্প কর্মসংস্থান তৈরি করা যায়। কারণ আমরা একচেটিয়াভাবে গার্মেন্টসে অনেক দিন ধরে আমরা ফোকাস করেছি এবং আমরা বারবার বলে এসেছি যে আমাদের বৈচিত্র্যীকরণ দরকার অর্থনীতিতে, এবং সেটা নিয়ে অনেক ভালো ভালো আলোচনা হয়েছে। অনেক ইন্সপায়ারিং জায়গা আছে আমাদের, অনেক জায়গায় শুধুমাত্র নিজস্ব শ্রমে, নিজস্ব পুঁজিতে অনেক ধরনের ছোট ছোট এন্টারপ্রাইজ তৈরি হয়েছে। কিন্তু এই ধরনের একটা বাণিজ্য চুক্তির পরে আসলে আমাদের স্থানীয় শিল্প, স্থানীয় কর্মসংস্থান, স্থানীয় অর্থনীতি নিয়ে কথা বলা, আশা করা, প্ল্যান করা, পরিকল্পনা করা, এগুলোর কোনো জায়গায় আসলে আর থাকবে না। আমাদের এই চুক্তি কোনোভাবেই সংসদে র্যাটিফাই করা উচিত না। 60 দিন সময় দেওয়া হয়েছে, তার মধ্যে মানে কিছুদিন চলে গেছে, 1 মাসের উপর চলে গেছে, আরও সময় আছে। এবং সংসদে যদি এটা র্যাটিফাই করে তাহলে আমরা আরেকটা বিপদে পড়বো। এবং আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে যে চায়নার সাথে আসলে যুক্তরাষ্ট্রের কি হয়, এবং আমাদেরকে আসলে খুব মানে এরকম দ্রুত কোনো সিদ্ধান্তে আসা যাবে না যে আমরা এটা করব, এটা করব না। মানে চুক্তি যদি এরকম হয়ে গেছে যে এখন কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে আপনারা তো জেনে শুনে এই চুক্তিটা করেছেন, সবকিছু তো জানতেনি, কাজে আপিল এই যে শুনানি এসছে, ভার্ডিক্ট এসেছে, এটা দিয়ে কিছু যায় আসে না, কারণ আপনারা নিজেরা বুঝে শুনে করেছেন। তাহলে আরেকটা চাপ তৈরি করছে। তো এই চাপের মধ্যে আমরা কেন আরেকটা ভুল করব? আমাদের কথা হচ্ছে সেটা। কাজে এই ধরনের চুক্তি করা যাবে না, এটাকে বাতিল করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্বালানির সমস্যা, যে কারণে আমাদের বিনিয়োগ বাড়ছে না, আমাদের উৎপাদন বাড়ছে না, আমাদের যেই শিল্প কারখানাগুলো সেগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, এবং এখন আমরা রান্না বান্নার জন্য গ্যাস পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতি। এখন আমরা কিন্তু বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, বলছি যে আমাদের এই যে এলএনজি আমদানির উপর যে নির্ভরতাটা কমাতে হবে। কিন্তু আমরা কি করলাম, গিয়ে চুক্তি করে আসলাম যে আমরা ইউএস থেকে এলএনজি আমদানি করবো। এখন অনেকেই মনে করতে পারেন যে আমাদের তো এলএনজি আমদানি করতেই হয়, তাহলে ইউএস থেকে আমদানি করব না কেন? এখন আপনারা দেখেন যে আমাদের কিন্তু অলরেডি কতগুলো দীর্ঘমেয়াদী চুক্তি হয়ে আছে, এবং সেই দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে দিয়ে আমরা জানি যে আমরা কতটুকু এলএনজি আমদানি করব। এখন কোনো কারণে এই যে শর্তটা দেওয়া হলো যে প্রতি বছর 1 বিলিয়ন করে আমরা আমদানি করতে হবে এলএনজি, এটার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে চিরস্থায়ীভাবে এলএনজির উপর নির্ভরতা আরো বাড়িয়ে দিবে। কারণ এলএনজি কিন্তু এরকম না যে আমি আজকে আনলাম, এলএনজি আনার জন্য আমাকে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, সেই ইনফ্রাস্ট্রাকচার বানালে সেটাকে উপর বিনিয়োগ করতে হবে, সেই টাকাটা আসবে কোথা থেকে? আপনার আমার পকেট থেকে। কাজে এই যে এলএনজির উপরে আমার নির্ভরতা বাড়ছে, সেটা জন্য আমি কিন্তু আমার রিনিউয়েবলে বিনিয়োগ করতে পারবো না, আমার দেশেরও ক্ষতি হবে। আমি এলএনজির উপর নির্ভরতা বাড়ালে শুধু আর্থিক ক্ষতি হবে না, মানে আমার এনভায়রনমেন্টাল ক্ষতি হবে, আমার নানান ধরনের ক্ষতি এখানে যুক্ত। আমি কিন্তু সামনের দিকে আমার পরিকল্পনা মতো আগাতে পারবো না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনি দেখেন যে এই যে মিলিটারি সরঞ্জাম আমাদেরকে কিনতে হবে। মিলিটারি সরঞ্জাম কিনতে হলে আমি কার কাছ থেকে কিনবো, কার কাছ থেকে কিনবো না, আমি দামের কথা বাদ দিলাম,
আমার তো মিলিটারি সরঞ্জাম আমার যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, এটার সাথে তো শুধু সরঞ্জাম কেনা বা কম দামে বেশি দামে কেনার বিষয়টা যুক্ত না। এটা হচ্ছে যে অন্যান্য দেশগুলোর সাথে আমার সম্পর্ক কীরকম হবে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছেই যে রাশিয়া এবং চীনের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক, যাতে আমি যুক্তরাষ্ট্রের একটা অ্যালাইতে পরিণত হই এবং আমি তার হয়ে আসলে বিভিন্ন জায়গায় আমার স্বার্থ রক্ষা না করে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করি। আপনি এই চুক্তির মধ্যে কোথাও দেখবেন না যে বাংলাদেশে কোনো আনএমপ্লয়মেন্ট আছে। ওই চুক্তির মধ্যে লেখা হচ্ছে এই আমেরিকার জন্য জব তৈরি করা হবে, আমার জন্য জব তৈরি করা হবে, এটা কোথাও লেখা নাই। কাজে এই চুক্তিটা এটা এই সরকার কিভাবে করলো, এটা মানে একটা আশ্চর্যের বিষয়। আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত এটা নিয়ে সংসদে কথা বলা হচ্ছে না, এটা নিয়ে পর্যালোচনা করার কোনো রকমের কোনো রাস্তা এখনো আমরা দেখছি না। এবং আমরা বলবো যে আমাদের দাবি যে এটাকে পর্যালোচনা করা হোক। আরও যেটা দরকার সেটা হলো সময় নেওয়া হোক। চুক্তি যদি বাতিল করা না যায় তাহলে বাতিল করার জন্য একটা আলোচনার মধ্য দিয়ে কিভাবে অগ্রসর হওয়া যায়, কিভাবে এটাকে বাতিল করা যায়, সেই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে।